শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো। শুনতে পাও কিনা আমাকে একটু জানাও। আজকে নেটে এত সমস্যা, এই মনে হয় 3 না 4 বার লাইভ কাটছে। এখানে কমেন্টও পড়া যাইতেছে না। শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও ভাইয়া, জানাও জানাও। আচ্ছা ক্লিয়ার, তো চলো আমরা শুরু করি। তো আমরা ছিলাম হচ্ছে প্লাবন সমভূমি পর্যন্ত আমরা পড়ছি, আমরা জানছি প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়। এটা হচ্ছে কোনো নদী, নদীর দুই পাশে তার কেন্দ্রবর্তী মানে তার পার্শ্ববর্তী এলাকাকে প্লাবিত করে দেয়। প্লাবিত করে দেওয়ার ফলে পানির ফলে যে উঁচু নিচু জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো সমান হয়ে যায়, এবং সমান হয়ে যাওয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলতেছি, প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমির উদাহরণ হচ্ছে কি, যমুনার প্লাবন সমভূমি। উদাহরণটা মনে রাখো, হ্যাঁ বুঝছো কিনা। শুরু থেকে বোঝা। আচ্ছা দেখো, প্লাবন সমভূমি হচ্ছে যদি কোনো স্থানে বা কোনো এলাকার মাঝখান দিয়ে বা কোথাও দিয়ে একটা নদী বয়ে যায়, এই হচ্ছে সেই নদী। এবং নদী যদি বন্যা বা প্লাবিত হয়ে এর এই যে হচ্ছে নদীর পানি, এই পানি দ্বারা যদি উপকূলবর্তী এলাকা কি হয়, প্লাবিত হয়। উপকূলবর্তী এলাকায় প্লাবিত হওয়ার ফলে কি হচ্ছে, যদি উপকূলবর্তী এলাকায় যদি উঁচু নিচু কোনো স্থান থাকতো, তবে এই প্লাবনের ফলে সেই স্থানগুলো কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যমুনার প্লাবন সমভূমি। তো ঠিক এই কায়দায় যে সমভূমি গঠিত হয় তাকে আমরা কি বলতেছি, প্লাবন সমভূমি। এবং এইটা কিসের উদাহরণ, সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। তোমাকে কিন্তু এইভাবে প্রশ্ন করতে পারে, নিচের কোনটি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ, দিয়ে দিল প্লাবন। যদি তুমি না জানো অ্যাকচুয়ালি উদাহরণ কোনটা, তাইলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না ভাইয়া। তো এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা। এর পরবর্তীতে আছে বদ্বীপ। বদ্বীপ কি, নদী মোহনায় পলি সঞ্চয়ের মাধ্যমে, ধরো বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ। এই যে যে নদীর যে মোহনা, এই যে ধরো বিভিন্ন নদী বিভিন্ন দিক দিয়ে ছাড়াই আছে। তো এই যে যে নদীর যে মোহনায়, এই যে নদীর মোহনায় বা নদীর কিনারায় এইখানে পলি সৃষ্টি হওয়ার ফলে যে অংশের সৃষ্টি হয় বা যে সমভূমির সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলতেছি, বদ্বীপ। এবং এই বদ্বীপকে আরেকটা জিনিস মনে রাখবা, এই বদ্বীপকে প্রকাশ করা হয় কি দ্বারা, ইংলিশ ডেল্টা দ্বারা। পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কি একটা ডেল্টা কি না, বাংলাদেশ কি এটা বদ্বীপ না, তার মানে কি এই ডেল্টা কিন্তু বাংলাদেশ। এই ডেল্টা এটাকে কি, এটা কিসের সিম্বল, এটা হচ্ছে কি বদ্বীপের সিম্বল। এবং বদ্বীপের উদাহরণ হচ্ছে কি, উদাহরণটা মনে রাখবা, এখান থেকে শুধুমাত্র মনে রাখবা কি, ডেল্টাটা মনে রাখবা, যে ডেল্টা বলে একটা কিছু আছে যেটাকে হচ্ছে বদ্বীপের সাথে রিলেটেড। এবং বদ্বীপকে সিম্বলাইজ করা হয় কি দ্বারা, এই ডেল্টা দ্বারা। এবং আরও যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে বদ্বীপের উদাহরণ কি, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত গাঙ্গের অঞ্চল বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। তারপর কি, লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি কি, চীনের হোয়াংহো নদী পার্শ্ববর্তী এলাকায় যে সমভূমি সৃষ্টি হয় সেটা হচ্ছে লোয়েস সমভূমি। সুতরাং লোয়েস সমভূমির কথা বললেই তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি, চীনের, ভুল লেখা হয়েছে, চীনের চীনের কি হোয়াংহো অববাহিকায় গঠিত লোয়েস সমভূমি। আর এই লোয়েস সমভূমি গঠিত হয় কিভাবে, বায়ুর মাধ্যমে। ধরো হোয়াংহো নদীর পাশে কিন্তু মরুভূমি রয়েছে। এই মরুভূমি থেকে কি হয়, মরুভূমি থেকে বা আশপাশ থেকে বাতাসের মাধ্যমে বিভিন্ন ধূলিকণা এসে জড়িত হয়। এই ধূলিকণা এসে জড়িত হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেই সমভূমিকে আমরা কি বলতেছি, লোয়েস সমভূমি। এবং লোয়েস সমভূমির যে প্রকৃষ্ট উদাহরণটা আছে সেটা হচ্ছে চীনের হোয়াংহো অববাহিকায় গঠিত যে সমভূমি, ওটা হচ্ছে লোয়েস সমভূমি। তো সুতরাং তোমার এখান থেকে তুমি খুব সাধারণভাবে মনে রাখবা চীনের হোয়াংহো নদীর সাথে রিলেটেড কোনটা, লোয়েস সমভূমি, শেষ আর কিচ্ছুই না। আচ্ছা হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি কি, ধরো একটা হ্রদ আছে, একটা হ্রদ আছে, এই হচ্ছে তোমার একটা হ্রদ।
এই হচ্ছে হ্রদ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি হ্রদ। হ্রদ মানে কি জলাশয়। আর আরেকটা জিনিস জানার জন্য বলি, হ্রদ কিভাবে সৃষ্টি হয়? আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি জমে হ্রদ সৃষ্টি হয়। সুতরাং এটা কিন্তু মনে রাখবা, এটা যদি এই চ্যাপ্টারের বাইরে, তবে তোমাদের এখনের জন্য কিন্তু খুবই রিলেটেড। হ্রদ হচ্ছে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে তৈরি হয়, বা আগ্নেয়গিরির একটা ভালো দিক কি হ্রদ সৃষ্টি। তো যখন এই হ্রদের মধ্যে বাইরে থেকে এসে বিভিন্ন প্রকার কি হচ্ছে তোমার, বিভিন্ন প্রকার পদার্থ, কাঁকর, ধুলাবালি ইত্যাদি জমা হয়ে যখন হ্রদটা এক সময় কি হয়ে যায়, হ্রদ ভরাট হয়ে যায়। তো হ্রদ যখন তোমার ভরাট হয়ে যাচ্ছে, তখন এই যে হ্রদের উপরিভাগে যে সমভূমিটা গঠিত হচ্ছে, সেই সমভূমিকে আমরা কি বলতেছি ভাইয়া? হ্রদ সমভূমি। তার মানে হ্রদ সমভূমিটা কি? হ্রদ সমভূমিটা হচ্ছে হ্রদে আগে যেখানে ছিল পানি, এটা বিভিন্ন পাথর, কাঁকর ইত্যাদি অংশ দ্বারা ভরাট হয়ে যাবার ফলে তার উপরিভাগে যে সমভূমি সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? হ্রদ সমভূমি। দেখো বুঝছো কিনা? তো এর পরবর্তীতে আছে হচ্ছে কি লাভা সমভূমি। লাভা সমভূমিটা কি? লাভা সমভূমি হচ্ছে কোনো আগ্নেয়গিরির অভ্যন্তর থেকে ম্যাগমা যখন বাইরে বের হয়ে এসে লাভা রূপে ভূমিতে পতিত হয়। যখন আগ্নেয়গিরির বাইরে থেকে ম্যাগমা বের হয়ে এসে লাভা রূপে পতিত হয়, তখন কি হয়? এই লাভা সমূহ কিন্তু জমে জমে বা সলিডিফাই হয়ে যে সমভূমি সৃষ্টি করে, সেই সমভূমিকে কি বলা হয়? এটা হচ্ছে লাভা। এবং লাভা সমূহ বাইরে বের হয়ে এসে যে সমভূমি সৃষ্টি করে, সেই সমভূমিকে আমরা কি বলতেছি? লাভা সমভূমি। লাভা সমভূমির উদাহরণ হচ্ছে ভারতের দক্ষিণ উত্তরাংশের কিছু সমভূমি এভাবে সৃষ্টি হয়েছে। তারপরে কি হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি কি ভাইয়া? হিমবাহ সমভূমি কি? ধরো কোথাও হিমবাহ হচ্ছে, ধরো কোনো এক স্থানে, এমন এক স্থান যে স্থানে ধরো উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু এমন এলাকা রয়েছে। তো এইখানে যখন হিমবাহটা হয়, যখন হিমবাহ বরফ, এটা কি বরফ, হিমবাহ এর উপর দিয়ে যখন হয়, তখন হিমবাহ যখন এর উপর দিয়ে প্রবেশ করে, তখন কিন্তু হিমবাহ কি হয়? বিভিন্ন প্রকার পদার্থ নিয়ে আসে। সেই পদার্থ সমূহ এই যে উঁচু নিচু অঞ্চল, সেইখানে গিয়ে কিন্তু এই উঁচু নিচু অঞ্চলকে কি করে? ফিল আপ করে। এবং ফিল আপ করার ফলে পরবর্তীতে বরফটা যখন সরে যায়, তখন যে অবস্থা ছিল এই যে ভূমির, সেই ভূমিটা তখন দেখা গেল সমতল ভূমি হয়ে যায়। সুতরাং এইটা ছিল কি? এটা ছিল হচ্ছে কি হিমবাহের পূর্বে পূর্বে এবং পরবর্তী যেটা ঘটলো, এটা হচ্ছে কি হিমবাহের কি পরে। তার মানে এটা ছিল হিমবাহের পূর্বে এবং হিমবাহের পরে। সুতরাং কি হচ্ছে? হিমবাহের ফলে উঁচু নিচু অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ, পাথর ইত্যাদি সঞ্চিত হয়ে উঁচু নিচু ভূমিকে সমতল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? হিমবাহ সমভূমি। এবং হিমবাহ সমভূমির যে উদাহরণ আছে, সেটা হচ্ছে তোমার কি উত্তর আমেরিকার প্লেইরি সমভূমি। উদাহরণটা অবশ্যই মনে রাখবা। তো এরপর আছে কি পর্বত পাদদেশীয় সমভূমি। পর্বত পাদদেশীয় সমভূমি কি? ধরো কোথাও যে উঁচু নিচু পাহাড় পর্বত সমূহ রয়েছে, এই পাহাড়ের পাদদেশে কি হয়? এই পাহাড়ের পাদদেশে যে সকল সমভূমি গঠিত হয়, সেই সমভূমিকে আমরা কি বলতেছি? পর্বত পাদদেশীয় সমভূমি। পর্বত পাদদেশীয় সমভূমির উদাহরণ হচ্ছে রংপুর, দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা। এবার হচ্ছে কি সঞ্চয়জাত সমভূমির সকল প্রকারভেদ শেষ। এবার হচ্ছে কি ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি কি? কোনো একটা উঁচু নিচু স্থান যখন তাপমাত্রা, চাপ, বায়ু প্রবাহ ইত্যাদির প্রভাবে
ক্ষয়জাত হয়ে উঁচু নিচু এলাকাটা সমান হয়ে যায়, তখন সেই সমভূমিকে আমরা কি বলতেছি? ক্ষয়জাত সমভূমি। তো এই ক্ষয়জাত সমভূমিকেও কিন্তু বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। তো ক্ষয়জাত সমভূমির একদম প্রথমে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে কি? সমপ্রায় ভূমি। সমপ্রায় ভূমি কি? ধরো কোনো একটা অঞ্চল, এই হচ্ছে কোনো একটা অঞ্চল, এই অঞ্চলে কি আছে তোমার? এই অঞ্চলে বিভিন্ন অঞ্চল দিয়ে ধরো নদী এরকম শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে। তো শাখা প্রশাখার মতো এইভাবে নদী ছড়িয়ে থাকলে এই যে নদীর কূলবর্তী যে অঞ্চল, নদীর কূলবর্তী যে অঞ্চল সমূহ রয়েছে, এই যে নদী কূলবর্তী যে অঞ্চল সমূহ রয়েছে, সুতরাং এটা কি? এটা হচ্ছে কি? নদী তীরবর্তী অঞ্চল। নদী তীরবর্তী অঞ্চল। এবং এইটা হচ্ছে কি? এটা হচ্ছে কি তোমার? এটা হচ্ছে নদী। নদী। সুতরাং কোনো নদী যদি এমন হয় যে নদী অত্যন্ত প্রবাহের ফলে নদী তীরবর্তী এই অঞ্চলগুলোর অবস্থা উঁচু নিচু থেকে যদি একদম সমান হয়ে যায়, তখন যে সমভূমির সৃষ্টিটা হয়, তখন এই সম্পূর্ণ সমভূমিটাকে আমরা কি বলতেছি? সমপ্রায় ভূমি। এই সমপ্রায় ভূমির উদাহরণ হচ্ছে কি? ফিনল্যান্ড। এই সমপ্রায় ভূমির উদাহরণ কি? ফিনল্যান্ড। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমাকে মনে রাখতে হবে। সমপ্রায় ভূমির উদাহরণ হচ্ছে কি? ফিনল্যান্ড। বুঝছো কিনা ভাইয়া বলো? বুঝছো কিনা ভাইয়া বলো? বলো বুঝছো কিনা? বলো বলো বুঝছো কিনা? বুঝছো কিনা জানাও। সমপ্রায় ভূমি। তো এবার হচ্ছে পেনি প্লেন। পেনি প্লেনটা কি? পেনি প্লেন হচ্ছে শুষ্ক প্রায় এলাকাগুলোতে যান্ত্রিক বিচূর্ণী ভ্রমণের ফলে ঢালগুলো ক্ষয়ীভূত হয়ে স্বাভাবিক ঢাল বিশিষ্ট যে ভূভাগ সৃষ্টি করে তাকে কি বলে? পেনি প্লেন বলে। এই পেনি প্লেন মূলত কি হয়? শুষ্ক অঞ্চলে ঢালগুলো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কি বলে? পেনি প্লেন। এই পেনি প্লেনের যে উদাহরণ, এটা শুধু মনে রাখবা। পেনি প্লেনের উদাহরণ হচ্ছে কানাডার ব্লিচের আইল্যান্ড এ সমুদ্র তলে প্রায় ডুবন্ত পেনিপ্লেন দেখা যায়। এই উদাহরণটা মনে রাখবা, আর কিছু এখানে এই মতে বেশি ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে কি? মরু সমভূমি। মরু সমভূমি কি? মরুভূমিতে বা মরুভূমির যে অঞ্চলে কি হয়? মরুভূমির অঞ্চলে কোথাও উঁচু কোথাও নিচু, ওই অঞ্চলে যে উঁচু নিচু অঞ্চল সমূহ আছে সেইখানে কি হয়? যে উঁচু অঞ্চল থেকে বায়ু প্রবাহের ফলে সেটা সমতল হয়, এবং নিচু অঞ্চলে উঁচু অঞ্চল থেকে আসা বায়ু কি হয়? বিভিন্ন বালিও বা বিভিন্ন পদার্থ এনে ওই অঞ্চলটা ভরাট করে যে অঞ্চলের সৃষ্টি করে, যে সমভূমি সৃষ্টি হয়, সেটাকে আমরা মরু সমভূমি বলে থাকি। মরু সমভূমির প্রকৃষ্ট কিছু উদাহরণ হচ্ছে সাহারার হামদা, লিবিয়ার মেরি, আলজেরিয়ার রেগ। হিমবাহ ক্ষয়জাত সমভূমি কি হয়? হিমবাহ ক্ষয়জাত সমভূমি। ধরো যখন কোথাও দিয়ে হিমবাহ বয়ে যায়, ধরো কোথাও এমন উঁচু এমন অঞ্চল আছে কিছু, এই উঁচু অঞ্চলে যখন হিমবাহ বয়ে যায়, হিমবাহ যখন বয়ে যায়, তখন এই যে যে উঁচু অঞ্চলগুলো ছিল, এই যে যে উঁচু অঞ্চলগুলো ছিল, এই উঁচু অঞ্চলগুলো হিমবাহের ধাক্কায় কি হয়? হিমবাহ ওর সাথে করে উঁচু অঞ্চলগুলোকে নিয়ে চলে যায়। ফলে নিয়ে চলে যাওয়ার ফলে পরবর্তীতে এই উঁচু নিচু অঞ্চলটা কিন্তু সমভূমিতে পরিণত হয়। সুতরাং হিমবাহ দ্বারা ক্ষয়জাত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, সেই সমভূমিকে আমরা কি বলতেছি? হিমবাহ ক্ষয়জাত সমভূমি। এবং হিমবাহ ক্ষয়জাত সমভূমির উদাহরণ হচ্ছে কানাডার কি? শিল্ড। ক নাম্বার হচ্ছে নদীর ক্ষয়জাত সমভূমি। নদীর ক্ষয়জাত সমভূমি ওই এক নদী যখন নদী বয়ে যায় তখন পার্শ্ববর্তী এলাকাকে কি করে? স্রোতের সাথে বয়ে 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 নিয়ে যায়। পার্শ্ববর্তী এলাকাকে যখন নদী এইভাবে বয়ে নিয়ে চলে যায়, তখন যে সমভূমিটার সৃষ্টি হয়, সেই সমভূমিকে আমরা কি বলতেছি? নদীর ক্ষয়জাত সমভূমি। নদীর ক্ষয়জাত সমভূমির উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার রেড রক ক্যানিয়ন। এখানে ভাইয়া কোনটা কিভাবে হচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে
কোনটার উদাহরণ কি, অ্যাকচুয়ালি কোনটাকে আমরা কি বলতেছি, কোনটা কিসের উদাহরণ, এই উদাহরণটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে। এর পরবর্তীতে আছে কি ভূ আলোড়নজাত সমভূমি। ভূ আলোড়নজাত সমভূমি কি, এই যে ক্ষয়জাত এবং সঞ্চয় জাতের পরবর্তীতে যে মানে যে প্রকারভেদটা আছে সেটাকে আমরা বলতেছি ভূ আলোড়নজাত সমভূমি। এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তর যে অ্যাক্টিভিটিগুলো হয়, ওই অ্যাক্টিভিটিগুলোর ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে আমরা কি বলতেছি, ভূ আলোড়নজাত সমভূমি। বুঝছো? তো ভূ আলোড়নজাত সমভূমির একদম প্রথমে আছে উন্নত সমভূমি। উন্নত সমভূমি কি, কোনো স্থানে ভূমিকম্পের ফলে যদি কোনো স্থান কিঞ্চিত উঁচু হয়ে যে সমভূমির সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, উন্নত সমভূমি। অবনত সমভূমি কি, ভূমিকম্পের ফলে উঁচু স্থান নিচু হয়ে যে সমভূমির সৃষ্টি হয় সেটা হচ্ছে অবনত সমভূমি। এই উন্নত সমভূমির উদাহরণ হচ্ছে ইউরেশিয়ার স্টেপ অঞ্চল এভাবে সৃষ্টি হয়েছিল, এবং অবনত সমভূমির উদাহরণ হচ্ছে তুরানের নিম্ন সমভূমি। আরেকটা কি ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক সমভূমি কি, যে সকল সমভূমি নৈসর্গিক কারণে বা ভূ আলোড়নজনিত বা বিভিন্ন কারণে বা ভূপৃষ্ঠের নিচে শিলাসমূহের সমান থাকার কারণে বা শিলাসমূহের মধ্যে উঁচু নিচু অবস্থা না থাকার কারণে যে সকল সমভূমির গঠিত হয়েছে সেই সকল সমভূমিকে আমরা কি বলতেছি ভাইয়া, ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক সমভূমির উদাহরণ হচ্ছে কি, সোভিয়েত ইউনিয়নের উচ্চভূমি। কি, সোভিয়েত ইউনিয়নের উচ্চভূমি। এমসিকিউর জন্য এটা কিন্তু কি ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট, এটা কি সোভিয়েত ইউনিয়নের যে উচ্চভূমি, এটা হচ্ছে কি ভূগাঠনিক সমভূমির উদাহরণ। এটা এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট। বুঝছো? এরপর হচ্ছে উপকূলীয় সমভূমি। ধরো উপকূলীয় সমভূমি কি, সমুদ্র, হ্যাঁ সমুদ্রের উপকূলবর্তী যে এলাকা, সমুদ্রের উপকূলবর্তী এলাকা কিন্তু দেখবা বেশিরভাগই সমভূমি থাকে। তো সমুদ্রের উপকূলবর্তী এলাকায় যে সমভূমি দেখতে পাই ওইটাকে আমরা কি বলি, উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমির উদাহরণ হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার সৈকত সমভূমি কি পর্যন্ত, বহুদূর পর্যন্ত বিস্তৃত। এবার টপিক 8 নম্বর টপিকে হচ্ছে কি মালভূমি। মালভূমিটা কি, মালভূমি হচ্ছে ধরো এটা হচ্ছে সমতল, সমতলের উপর এক পাহাড়, পাহাড়ের মাঝে এর ঢালু এই অঞ্চল। এই যে অঞ্চলটা সমতলও না মানে সমভূমিও না, এটা কি মালভূমি। মালভূমি এটা কি মালভূমি। মালভূমিটা কি হচ্ছে তোমার খাড়াটা। মালভূমিটা হচ্ছে সমতল, কোনো এক উপত্যকায় যে কোনো একদিকে হেলানো কিন্তু সমতল, সেইটাকে হচ্ছে আমরা কি বলতেছি মালভূমি। এই মালভূমির কিছু আছে মালভূমির বৈশিষ্ট্য। মালভূমি কি, বিস্তীর্ণ উচ্চভূমি। মানে কি, মালভূমি কোনো একটা এলাকা দিয়ে বিস্তীর্ণ এবং এটা কি উচ্চ। উপরিভাগ সমতল। মালভূমির কি উপরিভাগ কি একদম সমতল না, মালভূমির উপরিভাগ তো সমতল। কেননা মালভূমি কি, মালভূমি আর সমভূমির একটা মাত্র বৈশিষ্ট্যের দিক থেকে এরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে এদের কি আছে উপরিভাগ কি সমতল। এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত উপরে, 500 ফিট উপরে। মানে মালভূমি হইতে হলে মিনিমাম উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 500 ফিট উপরে যাইতে হবে। তো চলো মালভূমি গঠনের প্রক্রিয়া সমূহ। মালভূমি গঠনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রথমে 1 নম্বরে আছে হচ্ছে ভূ আলোড়ন, 2 নম্বর আছে ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া, 3 নম্বর হচ্ছে কি লাভা সঞ্চয়ের মাধ্যমে। এই ভূ আলোড়ন কি, ভূ আলোড়নের ফলে কিভাবে মালভূমি সৃষ্টি হয়। ধরো কোনো এক স্থানে কিছু পাহাড় আছে, এমন কিছু পাহাড় আছে, হ্যাঁ কিছু পাহাড় থাকার ফলে যখন ধরো ভূমিকম্প হইল তখন পাহাড়গুলো কি একে অপরের থেকে হয়তো বা বিভিন্নভাবে দূরে সরে যাচ্ছে। যদি দূরে সরে যায় তখন এই যে বিস্তীর্ণ এলাকায় যে একটা সমভূমি সৃষ্টি হয় অবশ্যই ভূপৃষ্ঠ থেকে উপরে, তখন সেই অঞ্চলের মালভূমিকে কি বলা হয়, ভূ আলোড়ন জনিত কারণে সৃষ্ট মালভূমি। তারপর আরেকটা কি আছে, ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া। ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়ার কারণেও কিন্তু মালভূমি গঠিত হয়ে থাকে। এবং তুমি শুধু এখানে মনে রাখবা মালভূমি গঠনের প্রক্রিয়া কয় প্রকার, টোটাল 3 প্রকার। এই হচ্ছে সেই 3 প্রকার প্রক্রিয়া। একটা হচ্ছে কি লাভা সঞ্চয়ের মাধ্যমে। লাভা সঞ্চয়ের মাধ্যমে কিভাবে, ধরো কোথাও লাভার পার্শ্ববর্তী কোথাও কোনো অঞ্চলে
কি আছে, ধরো উঁচু নিচু এলাকা আছে। তো এইখান থেকে অগ্নি উৎপাতের ফলে ধরো লাভা এসে এই যে যে উঁচু নিচু যে অঞ্চল, এই উঁচু নিচু অঞ্চলকে কি করলো, সমান করে দিল। এবং এর আশপাশে অবশ্যই আরো পাহাড় সমূহ আছে। তখন এই লাভা সমূহ জমে যে মালভূমি সৃষ্টি করতেছে, সেই মালভূমিকে আমরা কি বলতেছি, লাভা সঞ্চালনের মাধ্যমে সৃষ্ট মালভূমি। এবার কি উচ্চ মালভূমি। উচ্চ মালভূমি কি, যে সকল মালভূমি তুলনামূলক উঁচু সে সকল মালভূমিকে আমরা কি বলতেছি, উচ্চ মালভূমি। উচ্চ মালভূমি, উচ্চ মালভূমির উদাহরণ হচ্ছে এশিয়ার তিব্বত। এবং নিম্ন মালভূমির যে উদাহরণ, নিম্ন মালভূমির উদাহরণ হচ্ছে ভারতের রাঁচি। তো এইখান থেকে কিন্তু তোমার শুধুমাত্র এই যে যে উদাহরণ যেগুলো আছে, উদাহরণগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। উচ্চ মালভূমির উচ্চতা কি উঁচু, নিম্ন মালভূমির উচ্চতা কি নিচু, এই জিনিসগুলো মাথায় রাখবা। এবার কি পর্বত মধ্যবর্তী মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি কি, এই যে যে এখানে পর্বতের কথা হয়েছে, পর্বত মধ্যবর্তী, এই পর্বতগুলো কি ভাঁজ পর্বত। ভাঁজ পর্বত, ভাঁজ পর্বত। এই ভাঁজ পর্বত কি, ধরো অনেকগুলো যখন উঁচু উঁচু পর্বত যেখানে আছে, এই যে উঁচু উঁচু পর্বতের মাঝখানে সামহাও যদি কোনো মালভূমি সৃষ্টি হয়, সেই মালভূমিকে আমরা কি বলতেছি, পর্বত মধ্যবর্তী মালভূমি। সুতরাং পর্বত মধ্যবর্তী মালভূমি কি, বিভিন্ন পর্বতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এবং পর্বত মধ্যবর্তী মালভূমির ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা, সেই জিনিসটা হচ্ছে এই যে পর্বত, এই পর্বতগুলো কিন্তু একমাত্র কি ভাঁজ পর্বত। সুতরাং এর উদাহরণ কি তিব্বতের মালভূমি। তিব্বতের যে শৃঙ্গগুলো আছে এগুলো উঁচু উঁচু না, এগুলো উঁচু উঁচু, কেমন উঁচু উঁচু, এবং এগুলো সবই কিন্তু ভাঁজ পর্বত। এবং ভাঁজ পর্বতের যে জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে ভাঁজ পর্বতের যে শৃঙ্গ, এই শৃঙ্গগুলো কিন্তু কি হয়, একটু অ্যাঙ্গুলার হয়। এগুলো কিন্তু গম্বুজাকৃতির হয় না, চতুর্ভুজাকৃতির হয় না, এগুলো কি হয়, একটু অ্যাঙ্গুলার। হ্যাঁ, আর গম্বুজাকৃতির কোনটা মনে আছে কি, কারো মনে আছে? গম্বুজাকৃতির হচ্ছে ল্যাকোলিথ। এবার হচ্ছে পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি কি, পর্বত মধ্যবর্তী বললাম উঁচুতে, পাদদেশীয় মালভূমি হচ্ছে নিচুতে। কিন্তু পাদদেশীয় হইলে যে তোমার সমভূমিতে চলে আসবে এমন কিন্তু না। যদি পাদদেশীয় মালভূমি হয়, তার সর্বনিম্ন উচ্চতা কত থাকবে, সমুদ্র পৃষ্ঠ থেকে 500 ফিট উপরে। এবং এর উদাহরণ হচ্ছে কি, উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া। উদাহরণগুলো অবশ্যই মনে রাখা লাগবে। এবার কি মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি কি, মহাদেশীয় মালভূমির উদাহরণ হচ্ছে কি কানাডা, অস্ট্রেলিয়ার শিল্ড। এগুলোর থেকে তোমার শুধুমাত্র দরকার হচ্ছে উদাহরণসমূহ। কিভাবে কি গঠিত হয়েছে, এটা পাহাড় আর সমভূমি পর্যন্তই মোটামুটি শেষ। কিন্তু এই যে মালভূমি আসলে কিভাবে গঠিত হয়েছে, এই নিয়ে খুব বেশি আলোচনা আমাদের বইতে নাই, আমাদের দরকারও নাই। আমাদের দরকার কি, কোনটা কি, জাস্ট পড়ে উদাহরণগুলো মনে রাখে পরীক্ষায় অ্যান্সার করে আসা, তাহলে কাহিনী শেষ। এবার কি উন্নত মালভূমি। উন্নত মালভূমির উদাহরণ হচ্ছে কি আমেরিকার কলোরাডো। আগ্নেয়জাত মালভূমির উদাহরণ হচ্ছে কি ইন্দোনেশিয়ার জাভা মালভূমি। ক্ষয়জাত মালভূমি কি যুক্তরাষ্ট্রের কলোরাডো। সুতরাং উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়, উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমিকে ভাগ করা যায় কয় ভাগে, 5 ভাগে। সুতরাং কয় ভাগে ভাগ করা যায় এটা মাথায় রাখবা। এবং কোনটার উদাহরণ কি, উন্নত মালভূমির উদাহরণ কি, আগ্নেয়জাত মালভূমির উদাহরণ কি, ক্ষয়জাত মালভূমির উদাহরণ কি, এই জিনিসগুলো মনে রাখবা। কি চ্যুতি বিশিষ্ট মালভূমি। চ্যুতির কথা কি মনে আছে? এই জিনিসটার মধ্যে বোঝার অবশ্যই কিছু না কিছু আছে। চ্যুতির কথা কি মনে আছে? চ্যুতি মানে বলছিলাম হচ্ছে কোনো অঞ্চল যদি ভূপৃষ্ঠের আবরণের ফলে যদি কোনো স্থানে চ্যুতির সৃষ্টি হয়, সেই চ্যুতিরেখা বরাবর কি হয়, ভূ আন্দোলনের ফলে যখন ভূমিকম্প হয় তখন এই অঞ্চলটা এদিকে চাপ দেয়, অঞ্চলটা এদিকে চাপ দেয়। সুতরাং মাঝের যে অঞ্চলটা আছে সেটা কি হয়, সেটা উঁচুতে উঠে এইখানে যে মালভূমি সৃষ্টি করে সেই মালভূমিকে আমরা কি বলতেছি, চ্যুতি বিশিষ্ট মালভূমি। এবং এটার উদাহরণ হচ্ছে কি ব্রাজিল মালভূমি। এরপরে আছে কি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির শুধুমাত্র উদাহরণটা মনে রাখবা, ভারতের কর্ণাটিক মালভূমি। এখান থেকে মালভূমি তোমাদের যেটা যেটা প্রয়োজন, যেটা যেটা পরীক্ষায় আসার মতো সেটা এক্সপ্লেন করে দিচ্ছে। যেমন চ্যুতি বিশিষ্ট মালভূমি। হ্যাঁ, কিন্তু তুমি যদি এখন প্রশ্ন করে বসো ভাইয়া
ব্যবচ্ছিন্ন মালভূমি কি তোমার হয়তো বোঝাই আমি দিতে পারবো, ব্যবচ্ছিন্ন মালভূমি এই তোমার 10-15 মিনিট ধরে বোঝাই দিলাম, কিন্তু আলটিমেটলি ওইটা তোমার পরীক্ষায় আসলো না, তাইলে হোদাই তোমার 10-15 মিনিট নষ্ট করে, মাথা নষ্ট করে কোনো প্রকার কি কোনো লাভ আছে? তোমাকে যেগুলো বললাম এগুলো শুধুমাত্র মানে চলবা। যেমন এই যে যে মালভূমিগুলো আছে এগুলো শুধুমাত্র 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 উদাহরণ সমূহ যেন মাথায় থাকে, কোনটা কিসের উদাহরণ এইগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাইলেই একমাত্র পরীক্ষায় যায় তুমি সবকিছুর অ্যান্সার সুন্দর মতো করতে পারবা, আর বেশি কিছু দরকার নাই। বুঝছো কিনা দেখো। বুঝছি বুঝছি। এবার হচ্ছে টপিক 9, এই হচ্ছে আমাদের কি লাস্ট টপিক, এবং এই টপিকে প্রবেশ করার আগে তোমাদের সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেই। ভাইয়া এখানে বোঝার মতো তেমন কিছু নাই। তুমি যদি মনে করো তুমি ব্রেন দিয়ে বুঝবা, ও নায়া 1+1=2, এখানে 1+1=10ও হইতে পারে, 1+1=10,000ও হইতে পারে, কিন্তু কোন 1+1=10 আর কোনটার 1+1=10,000 এটা তোমাকে পড়ে মনে রাখা লাগবে, এছাড়া কিন্তু কোনো উপায় নাই। এই যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু এমসিকিউতে থাকে, এই জন্য আমি যে অংশগুলো স্লাইডে আনছি বা যে অংশগুলো তোমাদেরকে দেখাবো বা বলবো, যে অংশগুলো থেকে তোমরা জানবা, এই অংশগুলো একদম 100% যদি তোমার ক্লিয়ার থাকে তাইলে তুমি পরীক্ষার খাতায় কিন্তু অনেক সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো একদম যে ব্যাপারটা আছে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ, ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগের মধ্যে একদম প্রথমে আছে কি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টোসিন যুগের চত্বর বা সোপান এলাকা, নবীন বা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টোসিন যুগের চত্বর বা সোপান এলাকা, নবীন বা সাম্প্রতিক কালের প্লাবন কি প্লাবন সমভূমি। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? একটু পানি খাই। তো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কি বাংলাদেশের বাংলাদেশের কি হয় মোট ভূমির কয় পার্সেন্ট? 12% এলাকা নিয়ে কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। কয় পার্সেন্ট? 12% এলাকা জুড়ে কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। এবং এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কোথায় আছে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্বাংশ এবং সিলেট জেলার উত্তর পূর্বাংশ এ অঞ্চলের কি অন্তর্গত। এবার আছে কি দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ কোথায় থাকে? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশ বিশেষ। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা এটার গড় উচ্চতা কত? 610 মিটার। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহের সর্বোচ্চ উচ্চতা কত? গড় উচ্চতা কত? 610 মিটার। এবং এইখানে আরেকটা জিনিস আছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ চাজিনডং, এবং এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ চাজিনডং কোথায় অবস্থিত? কোথায়? বান্দরবান অবস্থিত। এবং এর উচ্চতা কত মিটার? 1231 মিটার। সুতরাং বাংলাদেশের সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ তাজিংজং, এটা কোন পাহাড় সমূহের মধ্যে পড়েছে? এটা পড়ছে তোমার দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের মধ্যে। উচ্চতাটা মাথায় রাখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার কি উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ সেগুলো হচ্ছে কি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি জেলার ছোট বড় যে পাহাড়গুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এবং এই পাহাড় সমূহের গড় উচ্চতা কত? 60 থেকে 90 মিটার। এখানে পড়ার মতো বা মনে রাখার মতো যে জিনিসটা হচ্ছে, এই যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ যখন তুমি নাম শুনবা তখন যেন তোমার মাথার মধ্যে চলে আসে সেখানে ছিল কি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি জেলা। এবং এগুলোর গড় উচ্চতা কত? 60 থেকে 90 মিটার। এবং কি
প্লাইস্টোসিন যুগের চত্বর বা সোপান এলাকা। এই এই প্লাইস্টোসিন যুগের সোপান এলাকা কোথা দিয়ে আছে? এটা হচ্ছে মোট ভূমির 8% জুড়ে বিস্তৃত। বাংলাদেশের কি উত্তর পশ্চিম অংশের সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের কি মধুপুর, ভাওয়ালের গড়, এই যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাওয়ালের গড়, বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর, এইগুলো কিন্তু তোমার প্লাইস্টোসিন বা যুগের চত্বর বা সোপান এলাকার মধ্যে তুমি তো এমসিকিউতে দিয়ে দেবে। এবং এটা বাংলাদেশের কয় পার্সেন্ট জুড়ে বিস্তৃত? 8% জুড়ে বিস্তৃত। এবং এটাকে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। তো এটাকে ভাগ করা যায় কীভাবে? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি কি? নওগাঁ, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশ বিশেষ। এবং এই বরেন্দ্রভূমির কি উচ্চতা কত? 6 থেকে 12 মিটার। সুতরাং তুমি যখনই বরেন্দ্রভূমির নাম শুনবা তখন যেন তোমার মাথার মধ্যে চলে আসে এই যে জেলাগুলো আছে এগুলোর নাম, এবং আর কি এই যে উচ্চতাটা আছে এই উচ্চতা। মধুপুর ও ভাওয়ালগড়। মধুপুর ভাওয়ালগড়ের মধ্যে আছে কি? ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা জেলার অংশ বিশেষ। ঢাকা জেলার কিন্তু সকল অংশ না, ঢাকা জেলার অংশ বিশেষ। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে উদাহরণ সেটা হচ্ছে এখানে শালো গজারি বৃক্ষ ছাড়াও যে সকল বৃক্ষ পাওয়া যায় সেগুলো হচ্ছে কি? হরিতকি, আমলকি, নাগার্জুন। এই 3টা বৃক্ষের নাম কিন্তু কি ইম্পর্টেন্ট। এবং হরিতকি, আমলকি, নাগার্জুন কোথায় পাওয়া যায়? মধুপুর বা ভাওয়াল গড়ে। এটা এমসিকিউতে আসবে। লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লা শহরের কত কিলোমিটার পশ্চিমে? 8 কিলোমিটার। এই যেটা জলজান্ত এমসিকিউ। লালমাই পাহাড় কি কুমিল্লা শহরের কত কিলোমিটার পশ্চিমে? 8 কিলোমিটার পশ্চিমে। গড় উচ্চতা কত মিটার? 21 মিটার। এইটুকুই মনে রাখা লাগবে, আর কিচ্ছু না। নবীন বা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এটাকে 6টি শ্রেণীতে ভাগ করা যায় এবং বাংলাদেশের এটা কত জুড়ে বিস্তৃত? 80% জুড়ে বিস্তৃত। তার মানে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি সেই ডায়াগ্রামে আমরা কি পাবো? ধরো ডায়াগ্রাম যদি আমরা দেখি সেই ডায়াগ্রামে আমরা পাবো হচ্ছে কি এটা না, ডায়াগ্রাম যদি দেখি সেই ডায়াগ্রাম আমরা পাবো কি? ধরো এত দূর, আরেকটা হচ্ছে কি এই, আরেকটা হচ্ছে কি ধরো এই, এর মধ্যে তাইলে কি হয়েছে তোমার? এটা হচ্ছে কত পার্সেন্ট? 80%। 80% কি সমভূমি। 80% যদি সমভূমি হয় তাইলে বাংলাদেশের কত? বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ কিন্তু আছে সমভূমি বা সমতল ভূমি। এই জন্য বাংলাদেশকে কি বলা হয়? কৃষি প্রধান দেশ। এবং বাংলাদেশের যে সমভূমির জায়গায় আরও যে 80% সমভূমি আছে এবং 12% আছে হচ্ছে কি 12% আছে কি সোপান, এবং 8% আছে কি পাহাড়। বুঝছো? এরপরে নবীন বা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি। পাদদেশীয় পলল সমভূমি কি? পলল জিনিসটা কি? পলল জিনিসটা কিন্তু আমরা বুঝছিলাম যখন আমরা কি পড়তেছিলাম? সমভূমি পড়তেছিলাম। সমভূমি শ্রেণী বিভাগে পলল ছিল। এই পলল কি মনে আছে কি তোমাদের? 2টা পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যখন নদী চলে আসে তখন এই নদীর কূলবর্তী অঞ্চলে যে সমভূমি সৃষ্টি হয় সেটাকে পলল সমভূমি বলে। তো বাংলাদেশে এই পলল সমভূমি কোথায় আছে? রংপুরে, দিনাজপুরে। এবং এই প্লাবন সমভূমির গড় উচ্চতা কত মিটার? 30 মিটার। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি। এই সমভূমিকে কি বলা হয়? গঙ্গা, মেঘনা যে প্লাবন সমভূমি আছে এই সমভূমি কি বাংলাদেশের মূল সমভূমি। বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা জেলার অঞ্চলের অংশ বিশেষ। এটা কি? সিলেট অববাহিকা। সিলেট অববাহিকার অংশ কি কি? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা। 4 নম্বর কি? ত্রিপুরা বা কুমিল্লার সমভূমি। এই সমভূমির মধ্যে কি আছে? চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ। এগুলোর গড় উচ্চতা কত? 3.6 থেকে 6 মিটার। এই যে 3.6 থেকে 6 মিটার
এটা হচ্ছে কি তোমার এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট। কিসের উচ্চতা? ত্রিপুরার সমভূমির উচ্চতা কত? 3.6 থেকে 6 মিটার। এই যে আমরা এতক্ষণ যতগুলো সমভূমি উচ্চভূমি বা যাই দেখলাম, এগুলো কিন্তু উচ্চতা কিন্তু আমরা কখনো ফ্র্যাকশন পাইনি, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ পাইনি। এই একটা মাত্র জায়গায় ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটা হচ্ছে কত? 3.6 থেকে 6। এবং এইটা কোনটা? ত্রিপুরার বা কুমিল্লার সমভূমি। তো দেখো বুঝছো কিনা? এখানে কি আসলে কি ভাই, এখানে এই যে বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক অঞ্চল নিয়ে আমরা পড়লাম, সমভূমি পাহাড় কোথায় কি আছে, এর মধ্যে বোঝার তেমন কোনো ব্যাপার নাই। এখানে সবই মুখস্থ, তাও আমি তোমাদের জন্য কোশ্চেন অ্যানালাইসিস করে শর্ট করে দিয়েছি। তোমরা যদি এইগুলো পড়ো, মোটামুটি বোর্ডের মধ্যে সকল প্রশ্ন আমি আশা করছি তোমরা কমন পাবে। দেখো বুঝছো কিনা। এবার হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি কি? বদ্বীপ সমভূমি হচ্ছে, বদ্বীপ সমভূমিকে মনে রাখবা কয়টি ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সক্রিয়, মৃতপ্রায় এবং স্রোতজ। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের সমভূমি কি? বদ্বীপ সমভূমির অন্তর্গত। আর বদ্বীপকে ওই যে একটা কথা বলছিলাম, বদ্বীপকে একটা জিনিস দিয়ে সিম্বলাইজ করছিলাম, ওইটা কি? তোমার ডেল্টা। এটা মনে রাখবা। এবং তার পরবর্তীতে আছে কি? উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি, উপকূল, উপকূল, উপকূল কথার সাথে একবারে মনে রাখবা কি? কক্সবাজার। এবার এই কক্সবাজার কোথা থেকে যাচ্ছে? ফেনী হতে কক্সবাজারের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। ফেনী হতে কক্সবাজারের কোন পর্যন্ত? দক্ষিণ প্রান্ত পর্যন্ত। এই যে উপকূল, কক্সবাজার কুল, সমুদ্র কুল, এই কক্সবাজার দ্বারা উপকূলটা মনে রাখবা। এটা হচ্ছে গড়ে কত কিলোমিটার? 9.6 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। তো শেষ তো এই ছিল তোমাদের, এতগুলো টপিকই ছিল হচ্ছে এই পৃথিবীর গঠন চ্যাপ্টারে। তোমাদের মোটামুটি এতগুলো টপিকই সিলেবাসে বা শর্ট সিলেবাসে আছে। এবং এই টপিকগুলোর মধ্যে তোমরা দেখো, এই যে পৃথিবীর গঠন বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যে জিনিসগুলো আছে, বা পাহাড় সমূহ, সমভূমি সমূহ বা মালভূমি সমূহের কিছু কিছু জিনিস কিন্তু বোঝার মতো আছে, যে এটা এইভাবে গঠিত হচ্ছে, ওইটা ওইভাবে গঠিত হচ্ছে। কিন্তু তুমি যখন মালভূমির যখন পরে তখন মালভূমিতে আগায় চলে আসবা, তখন যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই জিনিসটার মধ্যে যখন তুমি ঢুকবা, তখন কিন্তু ভাই তোমার আর এসকেপ করার কোনো ওয়ে নাই। যদি তুমি বই খুলে রাখো এই বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মাঝে, ওর মধ্যে শয়তান ঢুকলে ওও ট্র্যাপড হয়ে যাবে, কারণ ওইখানে বোঝার কিচ্ছু নাই, পড়া লাগবে, মুখস্থ করা লাগবে। তো প্যানিক করার কিছু নাই, মোটামুটি পড়তে থাকো, ভুলবা আবার পড়বা, এমনি করতে করতে আচ্ছা মুখস্থ হয়ে যাবে। তো এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সুতরাং কোনটা কোথায় এটুকু মনে রাখবা, এবং কোনটা কতটুকু উচ্চতা, এটুকু মনে রাখলে মোটামুটি এমসিকিউ সলভ করা যাবে। তো চলো আমরা কিছু এমসিকিউ দেখে নেই, কি কি এমসিকিউ আছে এই চ্যাপ্টারে। বিরতি দেব। আচ্ছা আচ্ছা, তো আজান হইতেছে, আজানের পরে আমরা বাকিটা শুরু করতেছি। হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে ভাই, 2-3 বার, টোটাল টোটাল 3 বার কাটছে। এই হইলে কি বলা, মানে কনসেন্ট্রেট করতে
ওয়েলকাম ব্যাক। আমরা আজানের বিরতিতে ছিলাম, চলো আবার শুরু করি। তোমাকে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে আমরা এমসিকিউতে প্রবেশ করি। এমসিকিউতে প্রবেশ করার একদম প্রথমে আছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত? বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত? এটার অ্যান্সার কত? 610 মিটার। এর পরবর্তী আছে গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? গুরুমণ্ডল কিন্তু 15 থেকে, বইতে তোমাদের আছে 15 থেকে কত 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। গুরুমণ্ডল কত? 1500 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গুরুমণ্ডলের পুরুত্বটা হচ্ছে কত তোমার? এটা কিন্তু মুখস্থ একদম 2885 মিটার, 2885 মিটার গুরুমণ্ডলের পুরুত্ব। এবং ক্লাসে পরে পরে কল দিছি ক্লাসে। উদ্দীপকে ক চিহ্নিত ভূমিরূপ কোনটি? এখানে 3টি ভূমিরূপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক, একটা খ, একটা গ। গ ভূমিরূপটি কি আছে? উপকূলে। এবং ক চিহ্নিত ভূমিরূপ কি? এটা কি উচ্চ। এবার আমরা উঁচু দেখে কি বুঝতে পারতেছি? এটা কি পর্বত। কোনো কনফিউশন আছে? ক ক পরবর্তীতে উদ্দীপকের খ গ ভূমিরূপের বৈশিষ্ট্যের তারতম্য রয়েছে। খতে কি আর গতে কি? গতে ভাই আমরা দেখতেছি উপকূলবর্তী এলাকা। এই উপকূলবর্তী যে এলাকা, এই জিনিসটাকে আমরা কি, আমরা তো জানি এটা কি সমভূমি। সমভূমি মানে কি? সমতল ভূমি। কারণ সমুদ্রের উপকূলবর্তী যে অঞ্চল, এটা কি সমতল ভূমি। এবং খ চিহ্নিত যে এরিয়া, খ চিহ্নিত এরিয়া কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে, এটা কি সমুদ্র পৃষ্ঠ থেকে কি উঁচুতে না? এবং পর্বত থেকে কি নিম্নে। সুতরাং এইটা আমরা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি তোমার মালভূমি। এটা হচ্ছে কি মালভূমি। এবং ক নাম্বারে যেটা আছে এটা হচ্ছে কি পর্বত। সুতরাং কি বলছে? উদ্দীপকের খ ও গ, খ ও গ ভূমিরূপের বৈশিষ্ট্যের তাপমাত্রায় তার বৈশিষ্ট্যের তারতম্য রয়েছে কিসে? দেখো, উদ্দীপকের খ হচ্ছে মালভূমি, গ হচ্ছে সমভূমি। এবং এটা সাধারণত ভুল আছে, এটা হবে হচ্ছে খ না, এটা হবে হচ্ছে ক। ক ক ও গ ভূমিরূপে, এটা সকল বোর্ড 2024 সালে আসছিল। উদ্দীপকের ক ভূমিরূপ ও গ ভূমিরূপের মধ্যে পার্থক্য রয়েছে কি? উচ্চতায় পার্থক্য রয়েছে। আর কিসে পার্থক্য রয়েছে? তাপমাত্রায়। এটা কি হবে? এটা কি ক হবে না খ হবে? সঠিক অ্যান্সার কোনটা? আর লেট মি চেক। উচ্চতায় তাপমাত্রায়, এটা সাধারণত খই হবে। খ ও গ ভূমিরূপের মধ্যে পার্থক্য রয়েছে কি? উচ্চতায় আর তাপমাত্রায়। কেননা পৃষ্ঠতলে কি, পৃষ্ঠতলে কোনো পার্থক্য আছে? সমভূমির পৃষ্ঠতল আর হচ্ছে মালভূমির পৃষ্ঠতল দুটাই কিন্তু একদম সমান। সুতরাং তাপমাত্রা কেন পার্থক্য? কারণ আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়তে থাকে তাপমাত্রা তত কি কমতে থাকে। সুতরাং এটার অ্যান্সার হবে কি 1 আর 2। এরপরে আছে নিম্নের কোন স্তরটি তরল? নিম্নের তরল স্তর কোনটি? তরল স্তর কোনটি এগুলোর মধ্যে? দেখো তো, বহিক গুরুমণ্ডল, গুরুমণ্ডল যেখানে আছে সেখানে তরল হওয়ার কোনো চান্স নাই। কেননা কি? কেননা গুরুমণ্ডল হচ্ছে কি সবচেয়ে শক্ত কঠিন শিলা বা পাথর দ্বারা তৈরি। সুতরাং গুরুমণ্ডল প্রথমেই বাদ। গুরুমণ্ডল